হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন অথবা কেউ কেউ আমার পরিস্থিতির কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবেন। আমি সুমি, মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর প্রবাসী স্বামীর ঘর করা এক নিঃসঙ্গ নারী। আমার এই গল্পটি যদি আপনাদের মনের কোনো এক কোণায় নাড়া দেয়, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চেপে দিন পরবর্তী গল্পের জন্য। চলুন আর দেরি না করে মূল ঘটনায় ফিরে যাই। আমার বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় ৩ বছর আগে। পারিবারিকভাবেই বিয়েটা হয়। আমার স্বামী রাশেদ মানুষ হিসাবে ভীষণ ভালো, কিন্তু বড্ড বেশি কাজের পাগল। বিয়ের মাত্র ১.৫ মাসের মাথায় ও পাড়ি জমায় সৌদি আরবে। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া আমি জানতাম অভাবের চেয়ে স্বভাবের গুরুত্ব বেশি, তাই স্বামীর এই প্রবাস জীবনকে আমি মেনে নিয়েছিলাম পরিবারের সচ্ছলতার কথা ভেবে। শ্বশুরবাড়িতে আমি, আমার শাশুড়ি আর আমার দেবর আরিয়ান। আরিয়ান তখন অনার্সের ছাত্র, স্মার্ট, চঞ্চল আর ভীষণ ফাজিল একটা ছেলে। রাশেদ যেমন গম্ভীর, আরিয়ান ঠিক তার উল্টো, সারাক্ষণ বাড়িটা মাতিয়ে রাখত। শুরুতে ওর সাথে আমার সম্পর্কটা ছিল খুনসুটি আর হাসি ঠাট্টার। ও আমাকে ভাবি বলে ডাকত ঠিকই, কিন্তু সেই ডাকের মধ্যে সম্মানের চেয়ে আবদারি বেশি থাকত। রাশেদ বিদেশে যাওয়ার পর প্রথম কয়েক মাস আমার খুব কান্না পেত। ভিডিও কলে কথা হতো, কিন্তু নেটওয়ার্কের সমস্যা আর ওর কাজের চাপে বেশিক্ষণ কথা বলা যেত না। ও শুধু জানতে চাইত, বাড়িতে সব ঠিক আছে তো, টাকা পাঠিয়েছি, পেয়েছ? মনের খবর নেওয়ার সময় ওর ছিল না। ঠিক সেই সময়টাতে আমার একাকিত্বের সঙ্গী হয়ে ওঠে আরিয়ান। শুরুটা হয়েছিল একটা স্মার্টফোন কেনা নিয়ে। রাশেদ আমাকে একটা নতুন ফোন পাঠিয়েছিল, কিন্তু আমি তখনও ফেসবুক বা হোয়াটসঅ্যাপের অতটা ব্যবহার জানতাম না। আরিয়ান আমাকে সব শিখিয়ে দিত। একদিন বিকেলে আমি ছাদে বসেছিলাম। আরিয়ান এসে পাশে বসল। ভাবি, ভাইয়া ফোন করেছিল? সকালে করেছিল। এখন তো ডিউটিতে। তোমার মন খারাপ? ভাইয়া রোমান্টিক না, তাই না? আমি চমকে ওর দিকে তাকালাম। ছেলেটা হুটহাট এমন সব কথা বলে ফেলে। আমি বললাম, বড়দের নিয়ে এসব কথা বলতে নেই। আরিয়ান হাসল। সেই হাসিতে একটা অদ্ভুত মাদকতা ছিল। ও বলল, ধুর ভাবি, তুমিও না, বয়স তো আর কম হল না, বুঝি তো সব। তোমার এই সুন্দর চোখগুলো কি শুধু রান্নাবান্না আর কান্নাকাটি করার জন্য? ওর কথাটা শুনে আমার গাল গরম হয়ে গিয়েছিল। সেদিন আমি কিছু বলিনি, উঠে চলে এসেছিলাম, কিন্তু আমার মনের ভেতর একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। কেউ তো অন্তত আমার চোখের দিকে তাকালো। এরপর থেকে আমাদের সম্পর্কের মোড় ঘুরতে শুরু করল মেসেঞ্জারে। রাত তখন ১১টা। আমি শুয়ে আছি, ঘুম আসছে না। হঠাৎ আরিয়ানের মেসেজ, ভাবি ঘুমিয়েছ? না, তুমি যাক না কেন? তোমার ঘরের লাইট চলছে দেখলাম। ভাবলাম একলা মানুষ, যদি ভয় পাও। ভয় পাবো কেন? আমি কি খুকি? না, তুমি খুকি নও, তুমি হলে পরীর মতো। আচ্ছা ভাবি, তুমি নীল শাড়িটা পরলে তোমাকে যে কি মারাত্মক লাগে তুমি জানো না? আমার বুকের ভেতর থক করে উঠল। দেবর হয়ে ভাবিকে এমন কথা বলা কি ঠিক? কিন্তু আমি তাকে শাসন করতে পারলাম না। উল্টো লিখলাম, তাই নাকি? আর কবে সুন্দর লাগে? এই একটা প্রশ্নই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আরিয়ান বুঝে গিয়েছিল আমি ওর এই নিষিদ্ধ প্রশংসায় দুর্বল হচ্ছি। দিন যত যেতে লাগল, আমাদের চ্যাটিং তত গভীর হতে থাকল। শুরুতে যা ছিল ঠাট্টা, তা আস্তে আস্তে ব্যক্তিগত হতে শুরু করল। আরিয়ান প্রায়ই আমাকে ওর গার্লফ্রেন্ডের মিথ্যা গল্প শোনাত, আর আমি জেলাস ফিল করতাম। ও সেটা উপভোগ করত। একদিন বাসায় কেউ ছিল না। শাশুড়ি আম্মা আত্মীয়ের বাড়ি গিয়েছেন। বাইরে ঝুম বৃষ্টি, লোডশেডিং চলছে। আমি ড্রয়িং রুমে মোমবাতি জ্বালিয়ে বসেছিলাম। আরিয়ান এসে সোফায় আমার পাশে বসল। ওর শরীর থেকে একটা উগ্র পারফিউমের গন্ধ আসছিল, যা আমাকে মাতাল করে দিচ্ছিল। ভাবি, ভয় করছে? ও ফিসফিস করে জিজ্ঞাসা করল। একটু একটু। আমার গলা কাঁপছিল। আমি তো আছি। ও আমার হাতের ওপর হাত রাখল। বিদ্যুৎ চমকালো বাইরে, আর সেই আলোয় আমি আরিয়ানের চোখে একটা অদ্ভুত নেশা দেখতে পেলাম। ও আমার হাতটা টেনে নিজের বুকের কাছে নিয়ে গেল। দেখো ভাবি, আমার হার্টবিট কত ফাস্ট হয়ে গেছে। আমি ওর বুকের ধুকপুকানি অনুভব করতে পারছিলাম। আমার হাত সরিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি পারলাম না। আমার শরীরের ভেতর এক অচেনা শিহরণ খেলে গেল। মনে হলো এই স্পর্শটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। আরিয়ান আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভাইয়া তোমাকে বোঝে না ভাবি, তুমি একটা আগুনের টুকরো, আর ভাইয়া তো বরফ। এই আগুনের তাপ কি এভাবে নষ্ট হবে? ওর নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল। আমার শরীর অবশ হয়ে আসছিল।
আমি বললাম, আরিয়ান, এসব ঠিক না, ছাড়ো আমাকে। কিন্তু আমার বলার ভঙ্গিতে কোনো জোর ছিল না। ও আমাকে ছাড়ল না, বরং আরও কাছে সরে এলো। তারপর পকেট থেকে ফোন বের করে আমাদের কিছু চ্যাটিংয়ের স্ক্রিনশট দেখালো। ভাবি, তুমি যদি আমাকে এখন ফিরিয়ে দাও আমি খুব কষ্ট পাব। আর জানোই তো, কষ্ট পেলে আমি উল্টাপাল্টা কাজ করি। এই চ্যাটগুলো যদি ভাইয়া দেখে তাহলে কি ভাববে বলো তো? এটা ছিল এক প্রকার ব্ল্যাকমেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি তখন ভয় পাচ্ছিলাম না, বরং আমার মনে হচ্ছিল এই অজুহাতটাই আমার দরকার ছিল। আমি নিজেকে বোঝালাম আমি বাধ্য হচ্ছি। কিন্তু আসলে কি তাই, নাকি অবচেতন মনে আমিও চাইছিলাম এই নিষিদ্ধ খেলায় মেতে উঠতে? ও ফোনটা পাশে রেখে দিল, তারপর আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা ছিল শিকারীর মতো, যে জানে তার শিকার আর পালাতে পারবে না। ওর চোখের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ও যখন আলতো করে আমার কোমরে হাত রাখল, আমি কেঁপে উঠলাম, কিন্তু সরে গেলাম না। ও আমাকে ওর শরীরের সাথে চেপে ধরল। ওর উষ্ণ বুকের সাথে আমার বুক মিশে যেতেই আমার মনে হল পৃথিবীটা ওখানেই থেমে যাক। ও আমার কপালে চুমু খেল, তারপর আস্তে আস্তে নিচে নেমে এলো। ওর হাতের স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম, ভুলে গেলাম সমাজ, সংসার আর প্রবাসে থাকা স্বামীর কথা। শুধু মনে রইল এই মুহূর্তটা আর এই নিষিদ্ধ সুখ। সেই রাতটা ছিল আমাদের পাপের এবং একই সাথে এক অদ্ভুত মুক্তির রাত। এরপর থেকে এটা আমাদের নেশা হয়ে গেল। রাশেদ যখন ফোন দিত আমার খুব অপরাধ বোধ হতো, কিন্তু ফোন রাখার পর ক্ষণেই আরিয়ান যখন দরজায় টোকা দিত আমি সব ভুলে যেতাম। আরিয়ান আমাকে ইমোশনালি খুব ভালো ব্যবহার করতে জানত। ও বলতো, ভাবি, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমাকে ছেড়ে দিলে আমি মরে যাব। ওর এই পাগলামি, এই অধিকারাবোধ আমাকে আষ্টপৃষ্টে বেঁধে ফেলেছিল। আমাদের এই সম্পর্কটা এখনও চলছে। রাশেদ হয়তো আগামী মাসে দেশে আসবে। আমি জানি না তখন আমি কি করব। আরিয়ানের চোখের দিকে তাকালে আমি না বলতে পারি না, আবার স্বামীর দিকে তাকালে নিজেকে পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ মনে হয়। এই গোলকদাধায় আমি আটকে গেছি। জানি এর কোনো সামাজিক মর্যাদা নেই, জানি এর শেষটা হয়তো ভয়ঙ্কর, তবু আমি এই আগুন থেকে বের হতে পারছি না। গল্পটা এখানেই শেষ করছি। জানি আপনারা আমাকে অনেক গালি দেবেন, কিন্তু বিশ্বাস করুন, একাকিত্ব আর অবহেলা একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তা যার সাথে না ঘটে সে বোঝে না।